সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্যবস্থাপনার সেকেন্ড ক্লাসটাতে। সো ফার্স্ট ক্লাসে আমরা পড়ছিলাম আজকে শিল্প বাণিজ্য নিয়ে। তো সেই শিল্প বাণিজ্য নিয়ে পড়ার কিছুটা অংশ আমরা বাদ রেখেছিলাম, যে মনে হচ্ছিল যে ওভারলোডেড হয়ে যাচ্ছে। সো সেই টপিকটা এখন আমরা আবার পড়বো। এখন আমরা পড়তে যাচ্ছি উৎপাদন শিল্পের প্রকারভেদ। তো সেটা করার আগে যারা লাইভে অলরেডি আছো, যারা মিস করছো ফ্রেন্ডদেরকে, মনে হচ্ছে এখন পর্যন্ত তারা এসে পৌঁছায়নি, তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে নিয়ে আসো ক্লাসে। আর আমাদের লাইভ কমেন্টে মেনশন করে দাও যদি প্রিভিয়াস কোনো একটা টপিক থেকে তোমার কোনো কোয়েশ্চেন থেকে থাকে। সো আমি সরাসরি উৎপাদন শিল্পে চলে যাই। উৎপাদন শিল্পের একটু বলে রাখি যে উৎপাদন শিল্পের আমরা আজকে 5টা প্রকারভেদ পড়তে যাচ্ছি। উৎপাদন শিল্পের 5 প্রকারভেদ। সো এই উৎপাদন শিল্পের 5টা প্রকারভেদের মধ্যে প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। আচ্ছা, বিশ্লেষণ শিল্প প্রথমে আগের ক্লাসে বলেছিলাম যে আমরা কোনো ক্লাসে কোনো একটা যে কোনো একটা কিছুর ডেফিনেশন করব না, কি বলা হয় এইটুকুন যদি জানতে পারো তাহলেই হবে। পুরোটা ডেফিনেশন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ওকে, সো আমি যেটা বলছি যে প্রয়োজন নাই, এটা তুমি নিজেকে দিয়ে একটু টেস্ট করে নিও। তুমি যখন প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোয়েশ্চেন দেখবে তখন সেখানেও দেখবে যে বিশ্লেষণ শিল্প কাকে বলে, বা প্রজনন শিল্প কাকে বলে, সংযোজন শিল্প কাকে বলে, এই ধরনের কোনো কোয়েশ্চেন তোমাকে করা হবে না। কোয়েশ্চেন করা হবে যে এটা নিম্নের কোনটা আইডেন্টিফাই করো। সো তোমার কাজ হবে এক্সাম্পল থেকে বের করা। বিশ্লেষণ শিল্পের এক্সাম্পল মনে রাখতে গেলে যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে একটা কাঁচা মাল, সেটা থেকে ভিন্ন ভিন্ন অনেকগুলো পণ্য রূপান্তর করা হয়, অনেকগুলো পণ্য আমরা পাই। ফর এক্সাম্পল, এখন আমি একটা এক্সাম্পলে চলে আসি, যেমন খনিজ তেল। যারা ক্লাসে আছো তারা কিন্তু মনে করে বন্ধুদেরকেও নিয়ে আসতে ভুলো না, আর সেজন্য ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে বন্ধুরা তোমার এই ইম্পর্টেন্ট টপিকটার কোনো পয়েন্ট মিস না করে। সো যেহেতু আমরা লাইভ ক্লাসে আছি, সো এখন লাইভ কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও যদি প্রিভিয়াস কোনো একটা টপিক থেকে তোমার কোনো একটা কোয়েশ্চেন থেকে থাকে। তো কথা বলছিলাম খনিজ তেল নিয়ে। খনিজ তেল এটা কিন্তু আমার কোনো কাজে লাগে না। খনিজ তেলটা আমার কখন কাজে লাগে? যখন আমি খনিজ তেলটা থেকে বিশ্লেষণের মাধ্যমে এমন কিছু প্রোডাক্ট পেতে পারি যেই প্রোডাক্টগুলো আমি কাজে লাগাতে পারবো। ফর এক্সাম্পল, গাড়ি চালাতে গেলে দরকার হয় পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি। তুমি কখন পাও? যখন তুমি খনিজ তেলটাকে বিশ্লেষণ করছো। তাহলে যেই ধরনের, যদি বলা হয় পেট্রোল কি ধরনের প্রোডাক্ট, যদি বলা হয় কেরোসিন কি ধরনের প্রোডাক্ট, যদি বলা হয় ন্যাপথলিন কি ধরনের প্রোডাক্ট, যদি বলা হয় পেট্রোলিয়াম কি ধরনের প্রোডাক্ট, কয়লা থেকে যেগুলো পাচ্ছি, যদি বলা হয় কোক, কয়লা, এগুলো কি ধরনের প্রোডাক্ট, তাহলে তুমি খুব ইজিলি বলে দিতে পারবা। জাস্ট এই জিনিসটা চিন্তা করবা যে এই প্রোডাক্টটা পাওয়ার জন্য এর প্রিভিয়াস প্রোডাক্টটা কি ছিল, প্রিভিয়াস কি, এটা কি আমি কোনো প্রসেসের মাধ্যমে আসছি নাকি আমি কোনো কিছু থেকে অ্যানালিসিস বা বিশ্লেষণের মাধ্যমে চলে আসছি। যদি দেখো যে কোনো একটা প্রোডাক্টের প্রিভিয়াস যে রূপটা, ওটা আমার কোনো কাজে লাগে না, আমি সেটা থেকে বিশ্লেষণের মাধ্যমে এই নতুন প্রোডাক্টগুলো পাই, তখন বুঝবা যে সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। তুমি জাস্ট এক্সাম্পল গুলো মনে রাখো, তাহলে দেখবা তোমার জন্য পরীক্ষার হলে আইডেন্টিফাই করাটা অনেক ইজি হবে। নেক্সট দেখবো জাস্ট এটারই একটা অপোজিট ভার্সন, সেটা হচ্ছে যৌগিক শিল্প। আচ্ছা, তো যৌগিক শিল্পের ক্ষেত্রে কি হয়? যৌগিক শিল্পের ক্ষেত্রে বলা হয় যে আমার কাঁচামাল যেটা থাকে, কাঁচামাল থেকে অনেকগুলো কাঁচামাল থেকে একটা প্রোডাক্ট বানানো হয়। তাহলে এখানে উপরে লিখে ফেলি একটা পণ্য, যেই পণ্যটার কাঁচামাল থাকবে অনেকগুলো। যারা ক্লাস করছো, যদি কমেন্ট, আমি একটু কমেন্ট সেকশনে বলে দিও যদি তোমার কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে। আমি কিন্তু ওয়েট করে আছি যে তোমাদের যে কোনো প্রবলেম যদি প্রিভিয়াস ক্লাস থেকে থাকে সেগুলোর সলিউশন দিয়ে দেবো। তো কথা বলছিলাম যৌগিক শিল্প নিয়ে। যৌগিক শিল্পের যেখানে একটা পণ্য থাকে, সেই একটা পণ্য পাওয়ার জন্য অনেকগুলো কাঁচামাল ইউজ করা হয়। কাঁচা মাল, আচ্ছা, অনেকগুলো কাঁচামাল ইউজ করা হয়। তাহলে এটা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলের কথা বলতে গেলে ফার্স্টেই বলি সাবানের কথা। আমি তো সাবানের কথা বলছি, তুমি অন্যগুলোও চিন্তা করে দেখবা সেম টু সেম। যেমন সাবানের ক্ষেত্রে কি কি ইউজ হয়? সাবানের ক্ষেত্রে মূলত ইউজ হয় ক্ষার, তাই না, দেন চর্বি,
অনেক ধরনের সুগন্ধি ইউজ হয়, অনেক ধরনের রং ব্যবহৃত হয়, তো এরকম অনেক অনেক প্রোডাক্টস ইউজ হয়। এরকম অনেকগুলো কাঁচা মাল ব্যবহার করে একটা ফিনিশড গুডস বানানো হয়। ওই ফিনিশড গুডসটার নাম হচ্ছে সাবান। তখন সেই ফিনিশ গুডসটা যখন সাবান, যেটা কিনা অনেকগুলো কাঁচামাল ব্যবহার করে বানানো হয়, এবং তুমি কোনোভাবে এই কাঁচামাল গুলোতে আবার ফেরত যেতে পারবা না। ফর এক্সাম্পল, তুমি কি কখনো সাবানটাকে ভেঙে ওখান থেকে চর্বি আলাদা করতে পারবা? তুমি কি কখনো সাবান থেকে রংটাকে সেপারেট করতে পারবা? পারবা না। যদি মনে হয় কোনো একটা প্রোডাক্ট থেকে এর আগের কোনো রূপে ফেরত যাওয়া যায় না, তখন সেটা হচ্ছে যৌগিক শিল্প। যৌগিক শিল্প মনে রাখার জন্য আমি একটা ওয়ার্ড মনে রাখতে বলি, সেটা হচ্ছে কেমিক্যাল। তুমি খেয়াল করে দেখো, সাবান বলো, ইস্পাত বলো, সিমেন্ট, এই ধরনের প্রোডাক্ট গুলো সবগুলো কিন্তু কেমিক্যাল ইউজ হয়, এবং কোনোটাতেই কিন্তু এর কাঁচামালের যে রূপ ওটাতে কিন্তু ফেরত যাওয়া যায় না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে যৌগিক শিল্প। সো আমার ধারণা এটা জানার পর তোমার এটা মনে রাখতে আর কোনো প্রবলেম হবে না। আর তুমি শুধু এই কিওয়ার্ডটা মনে রাখো যে কেমিক্যাল। বিশ্লেষণের সময় মনে রাখতে বলেছিলাম অ্যানালিসিস, আর যখন যৌগিক শিল্প করব তখন আমরা মনে রাখবো কেমিক্যাল, এই একটা শব্দ। দেন ফাইনালি আরেকটা দেখবো। আচ্ছা, প্রস্তুত শিল্প বা প্রক্রিয়াকরণ শিল্প। প্রক্রিয়াকরণ শিল্পে কি হয়, অনেকগুলো স্টেজ পার হয়ে একটা প্রোডাক্ট বানানো হয়, অনেকগুলো স্টেজ থাকে। যেমন তুলা, হতে পারে সেটা তুলা, হতে পারে সেটা আখ, হতে পারে সেটা সরিষার তেল, ঠিক আছে? তো এই ধরনের প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে কি হয়, যারা আমাদের সাথে কমেন্ট সেকশনে জয়েন করছো, আমি জাস্ট একটু পরে তোমার কমেন্টে চেক করছি, সিন্স আমার মনে হচ্ছে একটা ফ্লোতে আছি, টপিকটা শেষ করে দেন আমি জয়েন করছি। আর তোমার বন্ধুদেরকে যারা কিনা এখন পর্যন্ত ক্লাসে এসে জয়েন করেনি, তাদেরকে কিন্তু মনে করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে জানিয়ে দিও। তো পড়াছিলাম আমার প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্পের যখন নাকি বলছিলাম তুলার কথা, খেয়াল করো তুলাটা থেকে কি হয়, তুলা থেকে আমি প্রস্তুত বলো প্রক্রিয়াকরণ বলো, তুলা থেকে আমাকে উৎপাদন করতে হয় সুতা, আখ, চিনি, সরিষা তেল। আচ্ছা, এখানে সরিষা থেকে সরিষা তেল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যে কোনো ধরনের ভোজ্য তেলের উদাহরণ যখন পাবে সেটাও কিন্তু প্রস্তুত বা প্রক্রিয়াকরণ শিল্প। এটা ছিল আমাদের প্রস্তুত শিল্পের মনে রাখার জন্য একটা ছোট্ট একটা ফর্মুলা, যে তুমি যদি মনে রাখো যে অনেকগুলো স্টেজ পার হয়ে আসতে হয়, তখন তোমার জন্য সেটা মনে রাখতে ইজি হবে যে এটা একটা প্রস্তুত শিল্প। দেন আরেকটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি মনে রাখার জন্য, সেটা হচ্ছে সংযোজন শিল্প। আচ্ছা, সংযোজন শিল্প। সংযোজন শিল্প মনে রাখার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে, তুমি জাস্ট মনে রেখো হার্ডওয়্যার। একটু যদি কোথাও টুকে রাখতে পারো খুব ভালো হয়, যে হার্ডওয়্যার, এই একটা ওয়ার্ড মনে রাখলে তোমার জন্য সংযোজন শিল্পটা সারা জীবনের জন্য মনে থাকবে। কি হবে? সংযোজন শিল্পের উদাহরণগুলো খেয়াল করো, মোবাইল, টিভি, গাড়ি, ফ্রিজ। আচ্ছা, এই সব ধরনের প্রোডাক্ট কিন্তু অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল ছোট 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 পার্টস নিয়ে আমরা অ্যাসেম্বল করি, এই বিধায় এটাকে বলা হয় সংযোজন শিল্প। তো আমরা জাস্ট মনে রাখবো, যে কোনো হার্ডওয়্যারের এক্সাম্পল আসলে সেটা সংযোজন শিল্প। যে কোনো হার্ডওয়্যারের এক্সাম্পল, হার্ডওয়্যার বলতে মোবাইল, টিভি, মোটর গাড়ি, গাড়ি, ফ্রিজ, যা যা তোমার পেন ড্রাইভ, সব কিছুর এক্সাম্পল যেগুলো কিনা হার্ডওয়্যার রিলেটেড, সেগুলো হবে সংযোজন শিল্প। আর লাস্টলি সংযুক্ত শিল্প। সেই সংযুক্ত শিল্প মনে রাখার জন্য, তোমাকে কোনো ফর্মুলা দিচ্ছি না, সংযুক্ত শিল্পের একটা এক্সাম্পল আমরা পাই আপাত দৃষ্টিতে। আচ্ছা, সংযুক্ত শিল্পের একটা এক্সাম্পল যেটা বলেছিলাম, লৌহ ও ইস্পাত শিল্প। আমি জানি তুমি তোমার এইচএসসির বইতেও কেবলমাত্র ওই একটা এক্সাম্পলই পড়ে এসছো, বিকজ বাংলাদেশি পার্সপেক্টিভে আমরা এই একটা এক্সাম্পলই পাই, সেটা হচ্ছে লৌহ এবং ইস্পাত শিল্প। এটার কারণ হচ্ছে, তুমি যখন নাকি লোহা পেতে চাও তখন তোমাকে যেতে হয় জাহাজ ভাঙা শিল্পের কাছে। জাহাজ ভাঙা শিল্প এটা কিন্তু একটা সেপারেট ইন্ডাস্ট্রি। দেন সেখান থেকে তোমাকে পরিশোধিত
পরিশোধিত লোহা আলাদা করতে হয়। দেন ফাইনালি তোমাকে যেতে হয় ইস্পাত বানানোর কাজে, যেই লোহা বা ইস্পাতটাকে তুমি ব্যবহার করতে পারবে। আর আরেকটা কথা যেটা একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যদি তোমাকে কখনো বলা হয় ইস্পাত কি ধরনের শিল্প, তাহলে এটার অ্যান্সারটা কি হবে আমাকে ঝটপট কমেন্ট সেকশনে একটু মেনশন করে বলে দাও যে ইস্পাত কি ধরনের শিল্প। আচ্ছা আমি একটু সরি, একটা টেকনিক্যাল গ্লিচের জন্য কিছুক্ষণ আগে আমাদের কমেন্ট সেকশনে একটু সাউন্ডটা হাই হয়ে গিয়েছিল। অলরাইট, আমাকে একটু ঝটপট বলে দাও যে ইস্পাত কি ধরনের শিল্প। আমি কিন্তু কমেন্টটা চেক করছি, আমাকে একটু শর্টকাটে যদি লিখে দিতে পারো খুব ইজি হয়। তুমি যদি ইনফ্যাক্ট আমি তোমাকে একটু আগে যে ওয়ার্ডগুলো শিখিয়েছিলাম সেখান থেকে কোনোটা ইউজ করতে পারো, তাহলে আমি বুঝে যাব। আচ্ছা, ফার্স্ট অ্যান্সারটা দিয়েছে আমাদেরকে আলভি। আলভি বলেছে যৌগিক। থ্যাংক ইউ সো মাচ আলভি। আলভি আমাদেরকে ফার্স্ট রাইট অ্যান্সারটা দিয়েছো। ইসমাইলও বলেছে যৌগিক। আচ্ছা অলরাইট, আমাদেরকে অনেকক্ষণ ধরে অনেকে আমাদের সাথে যুক্ত ছিলাম, তাদের নামটা তখন বলতে পারিনি সিন্স আমি একটু ফ্লোতে ছিলাম। বাট হ্যাঁ, আর যারা যারা মনে হয় যে যৌগিক শিল্পটা তোমরা বুঝতে পারোনি, তাদের সুবিধাতে একটু বলে দিই। খেয়াল করে দেখো, ইস্পাত ব্যবহারের সময় লোহাকে পরিশোধিত করা হয়, লোহার সাথে নিকেল মেশানো হয়, আরো অনেক ছোট 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 প্রোডাক্ট মেশানো হয়, যেগুলোর নাম ঠিকভাবে বলতে পারবো না বিকজ এগুলো সাইন্টিফিক টার্মস। সো এরকম ইস্পাতটা যখন তৈরি করা হয় লোহার সাথে অনেক সংকর ধাতু মিশিয়ে, তখন সেটা হচ্ছে যৌগিক একটা পদার্থ, যেখান থেকে তুমি প্রিভিয়াস কোনো ফর্মে ফেরত যেতে পারো না, যেটাকে আমরা বলেছিলাম কেমিক্যালি একটা ওয়ার্ড দিয়ে মনে রাখা যায়। সো এই ইস্পাত যদি বলা হয় ইস্পাত কোন ধরনের শিল্প, তাহলে তুমি রাইট অ্যান্সার দিবে যৌগিক। একটু লিখে দিই পাশে। আর যদি বলা হয় লৌহ এবং ইস্পাত শিল্প কোন ধরনের শিল্প, তখন তোমার অ্যান্সারটা হবে সংযুক্ত। আর এটা ছিল উৎপাদন শিল্পের প্রকারভেদ, যেটা কিনা আমাদের লাস্ট ক্লাসের একটা ছোট ঝলক। আর যারা আমাদের সাথে ক্লাসে উপস্থিত আছো তাদের জন্য একটা ছোট্ট কুইজ দিয়ে ফেলি, আমার মনে হয় কোশ্চেনটার অ্যান্সারটা সবাই দিতে পারবে। একটু চিন্তা করলে আমার ধারণা এটা অ্যান্সারটা তুমি বের করে ফেলতে পারো। আচ্ছা, বিশ্লেষণ শিল্পের বিপরীতমুখী শিল্প নিম্নের কোনটি? যারা ক্লাস করছো নিজেদের বন্ধুদের সাথেও কিন্তু কোশ্চেনটা শেয়ার করতে পারো। প্রশ্নটা হচ্ছে বিশ্লেষণ শিল্পের বিপরীতমুখী শিল্প কোনটি? অপশন এ যৌগিক, বি সংযুক্ত, সি সংযোজন এবং ডি প্রক্রিয়া। আমি কমেন্ট সেকশনটাতে চলে যাই, দেখি আমাদের সাথে যারা আছো কি কি অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, শিশির বলেছো এ হবে যৌগিক, হিমাংশু বলেছো সি সংযোজন। আচ্ছা, এ আরো দুজন অ্যান্সার করেছো এ যৌগিক। সাবরিন বলেছো যৌগিক, আর সংযুক্ত বলেছো রাহাতুল। আচ্ছা, যৌগিক বলেছো আলভি, ইসমাইল, মাহি। অলরাইট, আমি রাইট অ্যান্সারটা বলে দেই যেহেতু আমাদেরকে অনেকেই অ্যান্সার পাঠাচ্ছ। রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি যৌগিক শিল্প, বিকজ বলেছিলাম যে বিশ্লেষণ শিল্পে কি হয়, একটা কাঁচামাল থাকে, একটা কাঁচামাল থেকে অনেকগুলা ফিনিশ গুডস বানানো হয়। আর ঠিক বিপরীত ভাবে যখন যৌগিক হয়, যৌগিকের ক্ষেত্রে একটা পণ্য যার কিনা অনেকগুলো কাঁচা মাল থাকে। এই কারণেই বলা হয় বিশ্লেষণ শিল্পের বিপরীতমুখী শিল্প হচ্ছে যৌগিক শিল্প। সো আমাদের সাথে যারা রাইট অ্যান্সার করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এখন আমরা আমাদের অংশীদারি কারবার, যেটা কিনা আমাদের এই ক্লাসের আগে থেকে বলে দেওয়া টপিক ছিল, সেই টপিকটাতে চলে যাচ্ছি। সো যারা আমাদেরকে রাইট অ্যান্সার করেছো আরো অনেকে জানিয়েছো। আফসার বলেছো এ হবে, হৃদয় বলেছো, আশিক বলেছো, স্নিগ্ধ বলেছো। থ্যাংক ইউ সো মাচ গাইস তোমাদের রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। আর স্মৃতি বলেছো বি হবে। আপু, আমি তোমাকে একটু আগে বুঝিয়ে দিয়েছি যে কেন এটা যৌগিক হবে। আশা করি তুমি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তুমি এতক্ষণে বুঝতে পেরে গেছো। সো এখন চলে যাই আমাদের অংশীদারি কারবার টপিকটাতে। আচ্ছা, অংশীদারি কারবার বলতে গেলে ফার্স্টেই বলে নেওয়া ভালো, অংশীদারি কারবারি আইনটা কিন্তু বাংলাদেশের নিজস্ব নয়। অংশীদারি কারবারি আইন আমরা পেয়েছি 1932 সালের ভারতীয় অংশীদারি আইন থেকে। এই জন্য যদি তোমাকে কোনো প্রশ্ন করা হয় যে বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইনটি কোন দেশে প্রণীত হয়েছিল, অনেকগুলো অপশন থাকতে পারে। বলতে পারে যে উপমহাদেশীয় 1932 সালের অংশীদারি আইন, পাকিস্তানি, ভারতীয়। সো রাইট অ্যান্সারটা সেখান থেকে হবে ভারতীয়, বিকজ ভারতের অংশীদারি আইনটা যেটা 1932 সালে প্রণয়ন করা হয়েছিল, সেটাকেই আমরা 1972 সালের পর বাংলাদেশে
অ্যাডাপ্ট করে নিয়েছি। ওকে, সো এটা ছিল অংশীদারি আইনের একটা ছোট ব্রিফ। এখন যেটা দেখবো সেটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা অ্যাকচুয়ালি আচ্ছা 1932 সালের অংশীদারি আইন লিখেছো স্নিগ্ধ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন চলে যাই অংশীদারি কারবারের নামের শেষে কি কি দেখলে বোঝা যায় যে সেটা অংশীদারি কারবার। যেমন ব্রাদার্স, সন্স অ্যান্ড সন্স, এই ব্রাদার্স আগে যোগ করা হয় অ্যান্ড ব্রাদার্স। এই ধরনের নাম যখন থাকে, আরো নাম থাকে মেসার্স। এই নামগুলো আজকের পর যখনই তুমি রাস্তাঘাটে দেখবে যে কোনো একটা মুদির দোকান, তখন এই নামগুলো একটু খেয়াল করো, তখন তুমি দেখবা যে বিভিন্ন ধরনের ছোট ছোট মুদির দোকানের নামের ওপর এই টার্মগুলো ইউজ করা হয়। এই টার্মগুলো দেখলে বোঝা যায় যে এগুলো একটা অংশীদারি কারবার। এখন বলি তাহলে, যখন আমাদের অংশীদারি কারবারটা অসীম দায় সম্পন্ন অংশীদার দ্বারা গঠন করা হয়, খেয়াল করো শব্দগুলো কি ব্যবহার করছি। বলছি অংশীদার, অংশীদারি কারবার আর অংশীদার দুটার মধ্যে ডিফারেন্সটা খেয়াল করো, ঠিক আছে? সো কথা বলছিলাম যে যদি আমার অসীম দায় সম্পন্ন অংশীদারি কারবার হয়, সেক্ষেত্রে আমার সবাই জানি যে এর নামের শেষে এই নামগুলো, এই টার্মগুলো ব্যবহার করতে হবে। যখন আমার সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার হয়, অর্থাৎ যে অংশীদারি কারবারে অংশীদারদের দায়, কিছু সংখ্যক অংশীদারের দায় সীমিত, তাকে বলা হয় সীমিত দায় সম্পন্ন অংশীদারি কারবার বা সীমিত অংশীদারি কারবার। সেই সীমিত অংশীদারি কারবারের নামের শেষে এই সীমিত বা লিমিটেড বা লিমিটেডের শর্ট ফর্ম, এই কথাগুলো লেখা থাকতে হবে, লিমিটেড। অলরাইট, সো এটা ছিল সীমিত অংশীদারি কারবার বোঝার একটা সুযোগ। এখন চলে আসবো অংশীদারি কারবারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে অংশীদারি কারবারের সদস্য সংখ্যা। আর আমি জানি অংশীদারি কারবারের সদস্য সংখ্যাটা বুঝতে তোমাদের একটু প্রবলেম হয়, সো আজকের পর আশা করবো সেটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আমার সাথে একটু ক্যাচ করার চেষ্টা করো, আর যারা ক্লাসে আছো অবশ্যই ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটার মধ্যে নিয়ে আসার জন্য ভিডিওটা শেয়ার করে দাও, খুব ভালো হয়। আচ্ছা আমাদেরকে রিজভি বলেছো আরো কিছু ক্লাসে অ্যারেঞ্জ করতে, অবশ্যই আমরা আরো কিছু ক্লাসে অ্যারেঞ্জ করবো ভাইয়া, তুমি একদম টেনশন করো না। আমরা নেক্সট ক্লাসটাতেই খুব সম্ভবত অ্যাকাউন্টিং দিয়ে দিব, আর সেটা জানিয়ে দেওয়া হবে। সো অংশীদারি কারবারের সদস্য সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা জানি আমাদের সাধারণ অংশীদারি কারবার, আমার হ্যান্ডরাইটিং যদি বাজে হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে বলে দিও, ওকে? সাধারণ অংশীদারি কারবার, অংশীদারি লিখলাম। সাধারণ অংশীদারিতে সদস্য সংখ্যা কত হয়? সাধারণ অংশীদারি সদস্য 2 থেকে 20 জন। ব্যাংকিং অংশীদারি কারবারের সদস্য সংখ্যা ছটপট আমাকে কমেন্ট সেকশনে একটু মেনশন করে দাও। আমি ফার্স্ট দুটা অ্যান্সার পাওয়ার পরেই আমি আবার লেখা ব্যাক করব। ব্যাংকিং অংশীদারি কারবার, সাবরিন আর রনাত দুইজন আমাকে লিখেছো 2 থেকে 20, তোমরা লিখেছো সাধারণ অংশীদারি কারবার। ব্যাংকিং এর সংখ্যাটা দ্রুত আমাকে লিখে পাঠিয়ে দাও। নিশাম লিখেছো 2 থেকে 7, ভাইয়া 2 থেকে 7 কেন? দীপঙ্কর, থ্যাংক ইউ সো মাচ। দীপঙ্কর আমাকে ফার্স্ট রাইট অ্যান্সারটা দিয়েছে 2 থেকে 10, আরো আমাকে রাইট অ্যান্সার দিয়েছে তৌসিফুজ্জামান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি তাহলে তোমাদের রাইট অ্যান্সারটা নিয়ে নিচ্ছি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে 2 থেকে 10 জন, যেগুলো কিন্তু আমরা জানি। এরপর সীমিত অংশীদারি কারবারের সদস্য সংখ্যা। একটা সীমিত অংশীদারি কারবার হচ্ছে সেই অংশীদারি কারবার যেখানে অংশীদারদের সংখ্যা হবে সাধারণভাবে যা হওয়ার দরকার তাই। এখানে কিছু সংখ্যক অংশীদারের দায় হবে সীমিত, এটা হচ্ছে সীমিত অংশীদারি কারবার। যে অংশীদারি কারবারে কিছু সংখ্যক অংশীদারের দায় সীমিত হয়। তার মানে যেহেতু বললাম নর্মাল অংশীদারি কারবার, তাহলে এখানেও সদস্য সংখ্যা 2 থেকে 20, which is very important. অনেকে এই সীমিত অংশীদারি কারবারের সদস্য সংখ্যাটা ভুল করে। আমি আরেকবার একটু লাইনটা লিখে দেই যে কখন অ্যান্সারটা 2 থেকে 20 জন হবে। যখন বলা হবে সীমিত অংশীদারি, আমি পুরোটা লিখে দিচ্ছি যাতে করে তোমার ভুল না হয়, কারবারে সদস্য সংখ্যা, একটু খেয়াল করো, সদস্য সংখ্যা। তোমাকে যদি বলা হয় একটা সীমিত অংশীদারি কারবারে অংশীদারের সংখ্যা কত অথবা সদস্য সংখ্যা কত, দুক্ষেত্রে অ্যান্সার হবে 2 থেকে 20 জন।
আর সদস্য এটাকে ইউজ করা হয় অংশীদার বোঝাতে, অংশীদার যা সদস্য তা। যদি বলা হয় সীমিত অংশীদার কত বা অসীম অংশীদার কত, সেক্ষেত্রে অ্যান্সারটা ডিফারেন্ট হবে। যখন বলা হবে শুধুমাত্র সদস্য মতো বা অংশীদার কত, সেক্ষেত্রে রাইট অ্যান্সার 2 থেকে 20। এটা একটু মাথার মধ্যে ভালো মতো গেঁথে নিও, ঠিক আছে? এখন চলে যাচ্ছি পরের টপিকটাতে, একটা স্টেপ আগাই। আচ্ছা, এখন দেখবো আমাদের সীমিত আর অসীম অংশীদারি কারবারের সদস্য সংখ্যা, which is very important, এবং এখান থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে। তুমি যখন বলেছিলাম না প্রিভিয়াস 10 ইয়ার্স এ কোশ্চেন দেখবে, সেটা দেখলে তুমি বুঝতে পারবে যে আমি কেন বলছি যে এখান থেকে কোশ্চেন আসে বা ডেফিনিশন পড়ার দরকার নাই। এই কথাগুলো বলার রিজন হচ্ছে প্রিভিয়াস 10 ইয়ার্স এ কোশ্চেন দেখলে তখন বুঝবা যে পাপলি আপু কেন এটা পড়তে বললো, কেন এটা পড়তে বললো না। তখন তুমি রেলেভেন্সটা বুঝতে পারবা, আর তখন তোমারও মনে হবে যে আপু যা যা বললো কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড না। তখন তোমার আর আমার লেভেলটা সেম হবে, আমি যতটুকু জানি তখন তুমিও ততটুকু জেনে যাবে। সো সেই পর্যায়ে যাওয়ার জন্য কিছুই না, জাস্ট প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোয়েশ্চেন কালেক্ট করো, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের কালেক্ট করে, শুধুমাত্র ম্যানেজমেন্ট না সবগুলো সাবজেক্টেরটাই ভালো মতো মুখস্থ করে ফেলো। মুখস্থ করে ফেলে তোমার 50% কাজ শেষ। দেন ওই যেটা মুখস্থ করে ফেললা সেগুলোর একটু বিশ্লেষণ করো যে কেন এটা এরকম হলো, যে মনে রাখার জন্য আর কি কি করা যায়। এটাই হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন। আচ্ছা, তো কথা বলছিলাম সীমিত অংশীদারি কারবার নিয়ে। এখন পড়বো একটা সীমিত অংশীদারি কারবারে সীমিত অংশীদারের সংখ্যা কতজন হয়। খেয়াল করো ওয়ার্ডটা লিখছি সীমিত অংশীদার, আমি কিন্তু বলিনি সীমিত অংশীদারি কারবার, বলেছি সীমিত অংশীদার। তার মানে এই লোকটা এই সীমিত অংশীদারি কারবারের একটা অংশ, which is very important। সীমিত অংশীদার একটা সীমিত অংশীদারি কারবার, এটা হচ্ছে কারবার। কারবার বলতে আমি অংশীদারি বুঝাচ্ছি। এই সীমিত অংশীদারি কারবারের একটা অংশ হচ্ছে এই সীমিত অংশীদারগুলা যাদের দায় সীমিত। তাহলে এদের ক্ষেত্রে যেটা মুখস্থ করতে হবে, যে ইনফরমেশনটা আমি তুমি সবাই এটা মুখস্থ করতে হবে, যেহেতু আমাদের অংশীদারি কারবারের 32 সালের আইনে বলা আছে, সেটা হচ্ছে সীমিত অংশীদারের ম্যাক্সিমাম নাম্বার, ম্যাক্সিমাম সদস্য সংখ্যা কত হবে। ম্যাক্সিমাম হবে 3 জন। বাংলায় লিখতে সুবিধা হয় না, যেহেতু সব বাংলায় লিখছি। ম্যাক্সিমাম 3 জন। ম্যাক্সিমাম কথাটা কেন লিখলাম, বাংলায় সর্বোচ্চ সর্বনিম্ন এই শব্দগুলো মনে রাখার থেকে ইংলিশে ম্যাক্সিমাম মিনিমাম মনে রাখাটা ইজি হয়। আমার জন্য ইজি হয়, আমার জন্য তোমার জন্য ইজি হবে। যারা ক্লাস করছি একটু দেখে আসি কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা বুঝতে। আচ্ছা, সবাই লিখেছো যে সীমিত অংশীদারি কারবারের ম্যাক্সিমাম নাম্বার 3। এক্স্যাক্টলি আমাদের কাছে কিন্তু একটা ইনফরমেশন আছে, ম্যাক্সিমাম নাম্বার কত, 3 জন। সর্বনিম্ন কত এটা কিন্তু বলে দেওয়া নাই। কেন বলে দেওয়া নাই এটা একটু বলি। সীমিত অংশীদারি কারবারের ম্যাক্সিমাম নাম্বার 3, দ্যাট মিন্স একটা অংশীদারি কারবারের ম্যাক্সিমাম 3 জন তুমি নিতে পারবা সীমিত। তুমি এখন অংশীদারি কারবার যদি 2 থেকে 20 জনের মধ্যে একটা টাইমস একটা লিমিট আছে, যে আমি 2 থেকে 20 জনের মধ্যে একটা অংশীদারি কারবার করব। তুমি 20 জন নাও করতে পারো। সে ফর এক্সাম্পল তুমি এখন চিন্তা করলা যে তুমি 20 জন না করে তুমি 18 জন করবা, বা তুমি চিন্তা করলে তুমি 15 জন করবা। প্রত্যেকবার এটা করার সাথে সাথে এটার সাথে রেশিওটা চেঞ্জ হয়ে যায় না। দ্যাটস ওয়াই আমাদেরকে কেবল ম্যাক্সিমামটা বলে দেওয়া আছে, মিনিমামটা বলে দেওয়া নাই। মিনিমামটা ডিপেন্ড করে তোমার টোটাল অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কত এটার উপর। তাহলে এখন আমরা একটু কিছু কম্বিনেশন দেখি। বলা আছে একটা সীমিত অংশীদারি কারবারে, যেটা কিনা এইটা সীমিত অংশীদারি কারবারের সর্বনিম্ন, খেয়াল করো সর্বনিম্ন, দ্যাট মিন্স মিনিমাম অসীম দায় সম্পন্ন অংশীদার, অসীম দায়ের লিখি, হ্যাঁ দায়ের অংশীদার। আমাকে একটু বলো একটা সীমিত অংশীদারি কারবারে, যেটা কিনা এইটা, যেখানে মিনিমাম হলো একজন হলেও সীমিত অংশীদার আছে, সেখানে সর্বনিম্ন বা মিনিমাম অসীম দায় সম্পন্ন অংশীদারের সংখ্যা কত। যদি কমেন্ট সেকশনে কেউ বলতে না পারো, আশিক খান বলেছো 1, শাহিন খান বলেছো 2। থ্যাংক ইউ সো মাচ শাহিন খান, তুমি আমাদেরকে ফার্স্ট রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা, সাকিবও বলেছো 2 হবে, বোথ আর কারেক্ট। আমাদের মিনিমাম অসীম দায় সম্পন্ন অংশীদারের সংখ্যা হচ্ছে 2 জন। তাহলে আরেকবার একটু রিভিউ করি যে কোনো একটা অংশীদারি কারবার যেখানে
আমার সীমিত অংশীদার রয়েছে, সেই সীমিত অংশীদারের ম্যাক্সিমাম নাম্বার কত হবে? 3 জন। আর একটা সীমিত অংশীদারি কারবার সেম, সেখানে অসীম দায় সম্পন্ন অংশীদার থাকতে হবে, যেহেতু এত বড় একটা জিনিসের মধ্যে অল্প কিছু সংখ্যক লোক হবে সীমিত অংশীদারের, তাহলে বাকিরা অসীম হবে। সেই অসীমের বলা আছে মিনিমাম হইতে হবে 2 জন, তাহলে ম্যাক্সিমাম কতজন হবে? সো এটা জানার জন্য আমরা কিছু কম্বিনেশন দেখব। কম্বিনেশনটার জন্য ধরে নাও তোমাকে একটা শর্টকাট লিখি, সীমিত দায় অংশীদারি কারবার। একটা সীমিত দায় সম্পন্ন অংশীদারি কারবার, এটার মোট সদস্য 3 জন। এখানে মোট সদস্য 3 জন। এখন খেয়াল করো, একটা সীমিত অংশীদারি কারবারে বলে দেওয়া আছে আমার মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন অসীম দায় সম্পন্ন অংশীদারের সংখ্যা কত? 2 জন। এরা যদি আমার অসীম দায় সম্পন্ন হয়, তাহলে 3 সদস্য বিশিষ্ট একটা সীমিত অংশীদারি কারবারের সীমিত অংশীদারের সংখ্যা কত হবে? 1 জন। এই জিনিসটাকে আমি আরেকটু রিভিউ করি, যে কোনো একটা সীমিত অংশীদারি কারবারে বলে দেওয়া আছে যে এখানে সদস্য সংখ্যা 3 জন, টোটাল 3 জন মানুষ। যেহেতু আমরা জানি সর্বনিম্ন যে কোনো একটা অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে 2 জন, রাইট? সো আমি বললাম আমি একটা অংশীদারি কারবার খুলবো, সীমিত অংশীদারি কারবার, আমি মোট 3 জনকে নিয়ে খুলবো। তাহলে এই 3 জনের মধ্যে আমাকে একটা কোটা পূরণ করতে হবে। কোটা হচ্ছে মিনিমাম 2 জন অসীম থাকতে হবে। তাহলে আমার সীমিত হওয়ার চান্স আর কয়জনের থাকে? 1 জন। সিন্স আমার কাছে মানুষ আছে 3 জন। তুমি যদি বুঝতে পারো, আরেকবার বলি আরেকটা কম্বিনেশনে কি করা যেতে পারে। আরেকটা মনে করো, আমার একটা সীমিত দায় সম্পন্ন অংশীদারি কারবার, সেম আগের মতো সীমিত দায় সম্পন্ন অংশীদারি কারবারে এখন ধরে নিলাম আমার, আচ্ছা, সীমিত দায় সম্পন্ন অংশীদারি কারবারে ম্যাক্সিমাম 3 জন সীমিত, ম্যাক্সিমাম 3 জন সীমিত। তাহলে আমার কোটা ফিল্ড আপ। 3 জনের বেশি কি আর সীমিত অংশীদারি কারবার নেওয়া যায়? নেওয়া যায় না। তাহলে আমি আর ম্যাক্সিমাম কতজন অসীম নিতে পারবো? ছটপট একটু কমেন্ট সেকশনে মেনশন করো যে কোনো একটা সীমিত অংশীদারি কারবার যেখানে সীমিত ম্যাক্সিমাম নিয়ে নেওয়া শেষ, তাহলে আরেকটা কি নিতে হবে? কম। আমি কিন্তু বলিনি এখানে সদস্য সংখ্যা কত, আমি বলিনি সদস্য কত। তাহলে সদস্য কত আমি এদের বলিনি, আমি শুধু বলেছি যে এই সদস্যের মধ্যে থেকে 3 জন আমার নিয়ে নেওয়া শেষ। 3 জন আমি নিয়েছি সীমিত দায় সম্পন্ন অংশীদার। তাহলে আমি আর কতজন নিতে পারবো অসীম দায় সম্পন্ন অংশীদার? একটু ঝটপট দেখে ফেলি কতজন আসে। রিয়ান লিখেছো 1, রিয়ান 1 হবে না। মিনার লিখেছো 17, আচ্ছা ইসমাইল লিখেছো 1, অরূপ লিখেছো 17। থ্যাংক ইউ সো মাচ গাইস, যারা 17 লিখেছো পারফেক্ট অ্যান্সার। আমি এক্স্যাক্টলি 17 যাচ্ছিলাম। যারা পারোনি তারা একটু ক্যালকুলেট করে নাও, 17 আর 3 ইন টোটাল 20 জন। খেয়াল করো, আমি যদি 3 জন নিয়ে ফেলি তাহলে 20 ফিল আপ করার জন্য আমার হাতে থাকে আর কত? 17। আমি কিন্তু চাইলেও এখানে 19 বা 20 বলতে পারবো না। কেন পারবো না? বিকজ আমার তো তাহলে 21, 22, 23 এরকম হয়ে যাবে নাম্বার, সেটা তো করতে পারবো না। আমাকে 20 জনের ভেতর থাকতে হবে। আর যদি কোনো একটা কিছু তুমি ম্যাক্সিমাম নিয়ে নাও, আরেকটা কি নিতে হবে? মিনিমাম। তাহলে 20 হওয়ার জন্য ম্যাক্সিমাম যদি 3 জন থাকে, মিনিমাম হবে 17 জন অসীম দায় সম্পন্ন অংশীদার। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে ক্লাসে এতক্ষণ বুঝতে পেরেছো। আচ্ছা, আমাদেরকে আরো অনেকেই 17 লিখে পাঠিয়েছো, নামটা বলে দেই। তৌহিদুল, আমি মাত্র বুঝিয়েছি যে কেন 20 হবে না, আমার ধারণা তুমি এখন বুঝতে পারবে। আচ্ছা, শওকত আমাকে কমপ্লেন করেছে আমি কেন টেক্সট পড়ছি না, সো সরি। এই যে এখন হাতে নিলাম ফোনটা, এরপর থেকে দেখবো। আচ্ছা, অমিত লিখেছো 17, সাবরিন 17 লিখেছো, দিয়া লিখেছো 17, অমিত বণিক, থ্যাংক ইউ সো মাচ গাইস যারা 17 লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। এরপর যেহেতু তোমরা এটা বুঝতে পেরেছো, আরেকটা ছোট কোয়েশ্চেন করে ফেলি। সেই ছোট কোয়েশ্চেনটা করার পর আমি আমাদের টপিকটা চেঞ্জ করে দিব। তো সেই ছোট কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা যেহেতু তোমরা কোয়েশ্চেনটা পেরে গেছো,
তাহলে আমার মনে হয় আমি এটা স্কিপ করে পরের টপিকটাতে চলে যেতে পারি, যেটা কিনা বলতে চাচ্ছিলাম যে 20 সদস্য বিশিষ্ট অংশীদারি কারবারে যদি 17 জন হয়ে থাকে অসীম দায় সম্পন্ন, তাহলে তুমি কতজন সীমিত দায় সম্পন্ন অংশীদার দিতে পারবে, যেটা কিনা জাস্ট এটা অপোজিট, যে 3 জন। যেহেতু আমি বলে দিয়েছি যে 20-এর মধ্যে জাস্ট আগেরটার মতো 20 থেকে 17 জন নিয়ে নিলাম, বাকি থাকে 3 জন, যেটা কিনা আমার কোটা ফিল আপ করে যে ম্যাক্সিমাম 3 জন আমি নিতে পারবো। এই কোশ্চেনটাই করতে চেয়েছিলাম, যেহেতু তোমরা পেরে গেছো, সো আমি আপাতত এটা স্কিপ করছি। তো আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আচ্ছা, এখন পড়বো অংশীদারি চুক্তি। অংশীদারি চুক্তি সম্পর্কে বলা হয় চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। দ্যাট মিনস চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসা চলতে পারে না। এই চুক্তিটা হতে পারে 3 রকম। একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে নিবন্ধিত। এখানে একটু বলে রাখা প্রয়োজন, নিবন্ধিত মানেই হচ্ছে সেটা লিখিত হতে হবে। অলরাইট, এই নিবন্ধিত কথাটার মানেই হচ্ছে সেটা লিখিত হতে হবে। ইন টোটাল 3 রকম হতে পারে, মৌখিক, লিখিত, নিবন্ধিত। আর যেটা কিনা লিখিত হয়, লিখিত চুক্তি, সেটাকে আমরা বলে থাকি চুক্তিপত্র বা ডিড, ডিড অফ পার্টনারশিপ অ্যাক্ট। ওকে, আমরা যে কোনো দলিল বোঝাতে এই ডিড ওয়ার্ডটা ইউজ করি। যে মুহূর্তে তোমার এই চুক্তিটা লিখিত হয়ে যায়, সেই মুহূর্ত থেকে এটা একটা প্রমাণপত্র বা একটা দলিলের রূপ নেয়। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি ডিড, যেটাকে আমরা বলি চুক্তিপত্র। বলা হয়ে থাকে অংশীদারি কারবার চুক্তি ছাড়া কখনোই পসিবল না। অংশীদারি কারবারের চুক্তি হচ্ছে মূল ভিত্তি। যদি তাই হয়, তাহলে আমাকে একটা ছোট প্রশ্নের উত্তর একটু করে দাও। সেটা হচ্ছে, আমি একটু লিখে দেই, কোনটি ছাড়া অংশীদারি কারবার অসম্ভব? কোনটি ছাড়া অংশীদারি কারবার অসম্ভব? অপশন এ চুক্তিপত্র, অপশন বি চুক্তি। ঝটপট যারা আমাদের সাথে ক্লাস করছো কমেন্ট সেকশনে আমাকে একটু মেনশন করে দাও এ অর বি। প্রশ্নটা হচ্ছে কোনটি ছাড়া অংশীদারি কারবার অসম্ভব, কোনটি ছাড়া অংশীদারি কারবার চলতে পারে না। যারা অ্যান্সার করছো, যদি মনে হয় কোনো ফ্রেন্ড আসেনি ক্লাসে, তাকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাকেও ক্লাসে নিয়ে এসে একসাথে অ্যান্সার করো। সো প্রশ্নটা করে দিলাম, কোনটি ছাড়া অংশীদারি কারবার অসম্ভব। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছিলে যে 10 হলে কি হবে। জাকির, তুমি বলেছো যে 10 হলে কি হবে, ইসমাইল বলেছো ব্যাংকে কি হবে। তোমরা যদি মিন করে থাকো সীমিত অংশীদারি কারবারের কথা, ফার্স্ট অফ অল ব্যাংক কিন্তু সীমিত অংশীদারি কারবার নয়, ফার্স্টলি। আর যদি তুমি একটা সীমিত অংশীদারি কারবার সংক্রান্ত ব্যাংক করতে চাও, সেক্ষেত্রে তুমি 3 জন নিতে পারো সীমিত অংশীদার, আর বাকি 7 জন নিতে পারো সাধারণ অংশীদার। আর যদি আরো কম সংখ্যক হয়, তাহলে জাস্ট যত কম সংখ্যক হোক না কেন, যদি মিনিমাম তো 2 জন লাগবে, এবং সেই 2 জনের সংখ্যা হবে অসীম দায় সম্পন্ন, আর একজন হতে পারে সীমিত দায় সম্পন্ন। 3 জন মিলে যেহেতু ব্যাংকিং করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, দ্যাটস ওয়াই এত কম সংখ্যক মানুষ নিয়ে ব্যাংকিং অংশীদারি কারবারটা করা হয় না। আচ্ছা, লিখিত নিবন্ধিতের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছিলে দীপঙ্কর, যেটা অ্যান্সারটা আমি কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি, আশা করি তুমি পেয়ে গেছো। আমাদেরকে রাইট অ্যান্সারটা দিয়েছো বি, বি বলেছো তৌসিফুজ্জামান চুক্তি, কোনটি ছাড়া অসম্ভব। আর ফাতেমা বলেছো বি। আচ্ছা, মিনার বলেছো বি। চুক্তিপত্র অ্যান্সার করেছো রিশাদ, চুক্তিপত্র অ্যান্সার করেছো দীপঙ্কর। আচ্ছা, নাহিদও বলেছো এ হবে। কেন এ হবে না এটা একটু বলে দেই। চুক্তিটা লিখিত হলে তখন সেটাকে আমরা বলি চুক্তিপত্র। ওয়্যারএজ অংশীদারি কারবারের 1932 সালের আইনে কোথাও বলা নেই যে অংশীদারি কারবারের চুক্তিটা লিখিত হতে হবে বা চুক্তিপত্র হতে হবে। বলা হয়েছে চুক্তি হতে হবে, মৌখিক চুক্তি হলেও সেটা অংশীদারি হবে। দ্যাটস ওয়াই নিম্নে কোনটি ছাড়া অংশীদারি কারবার অসম্ভব, রাইট অ্যান্সারটা চুক্তি। যারা ভুল করেছো তাদেরকে আরো বেশি বেশি কংগ্রেচুলেশনস, যাতে করে তোমার ফিউচারে কখনো এটার ভুল না হয়। ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকটাতে। আচ্ছা, চুক্তি সংক্রান্ত আরেকটা কথা বলা হয়, অংশীদারি কারবারটা মূলত চলে চুক্তির ওপর। যদি চুক্তিতে বলা হয়
চুক্তিতে যা বলা হবে অংশীদারি কারবারে সেটাই ফলো করা হবে। কি কি জিনিস বলা থাকে? লাভ ক্ষতি বন্টন, আরো বলা থাকে ঋণের সুদ, আরো বলা থাকে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, তাই না? এই ধরনের টার্মিনোলজি গুলা কোথায় সেট করা হয়? সেট করা হয় আমাদের চুক্তিতে। সেটা লিখিত হলেও হতে পারে, না হলেও হতে পারে। এখন কথা হচ্ছে, যখন কিনা অংশীদারি কারবারের চুক্তিতে কোনো কিছু বলা না থাকে, তখন আমরা ধরে নিই যে লাভ ক্ষতি বন্টন করা হবে সমহারে। ঋণের উপর সুদ দেওয়া হবে 6%, মূলধনের উপর সুদটা ডিপেন্ড করে, উত্তোলনের উপর সুদটাও ডিপেন্ড করে। যদি তোমাকে চুক্তিপত্রে কিছু বলা হয়, অবশ্যই সেটা ফলো করতে হবে। যদি কিছু বলা না থাকে, দ্যাট কেস তুমি সমহারে লাভ ক্ষতি বন্টন করবা। তো এই কথার পরিপ্রেক্ষিতে একটা ছোট কোয়েশ্চেন একটু দিয়ে দিই। আমার ধারণা কোয়েশ্চেনটার অ্যান্সারটা তোমরা সবাই পেরে যাবে, যেহেতু এটা অ্যাডমিশন টেস্ট। তো অ্যাডমিশন টেস্টের মতো করেই কোয়েশ্চেনটাকে আমি প্রিপেয়ার করেছি। আই হোপ যারা প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে তারা এটা অ্যান্সারটা পেয়ে যাবে। আর না পারলে একদম টেনশন নাই, আমি তো আছি সাথে। আমি তোমাদের বোঝানোর জন্য আবার রিপিট করে দেব। So this is the question. রাকিব সাকিব দুইজন, এটা সাকিব বিন রাশিদ ভাইয়ের নাম থেকে নেওয়া, রাকিব কে আমি জানি না। ওকে, সো রাকিব সাকিবের মধ্যকার অংশীদারিত্ব সেটা হচ্ছে 3:2। 3:2 রেটে, এই রেশিওতে তাদের মধ্যে একটা অংশীদারিত্ব আছে। তার মানে ও যদি 30,000 টাকা নিয়ে আসে, ও 20,000 টাকা নিয়ে আসছে, রাইট? তাহলে এই 50,000 টাকা, সে ফর এক্সাম্পল 50,000 টাকা, আই ডোন্ট নো, এই 3:2 রেশিওতে ওদের মধ্যে একটা অংশীদারিত্ব। সেখানে চুক্তিতে লাভ ক্ষতি বন্টন নিয়ে কিছু বলা নাই। 10,000 টাকার একটা লাভ হইলো, লাভটা বন্টন করতে হবে। তাহলে বলো এ বি সি ডির মধ্যে কোন রেশিওতে লাভ ক্ষতি বন্টন করা হবে? ফার্স্ট আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও, আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, সিন্স তারও জানা উচিত যে কোন রেশিওতে এটা ভাগ করা হবে। আর তাকে একটু জিজ্ঞেস করো যে দোস্ত পারিস, এই কোয়েশ্চেনটা করার জন্য হলেও একটু আমাদের ভিডিওটা তাকে নিয়ে এসো বন্ধুদেরকে, যাতে করে তারা মিস হয়ে না যায়। আচ্ছা আপু আমার কমেন্ট পড়ো না, এটা কে লিখলো? মেহেদি। আচ্ছা মেহেদি, আমি কিন্তু মাত্র তোমার কমেন্টটা পড়ে ফেললাম, তুমি কিন্তু দেখলা না। আচ্ছা ওকে, আচ্ছা মিল্টন বলেছো তুমি আমার হ্যান্ডরাইটিং বুঝতে পারো না। মিল্টন আমি সো সরি, আমি হ্যান্ডরাইটিং এখন থেকে একটু ভালো করবো। আচ্ছা এখন আমরা চলে যাই আমাদের রাকিব সাকিবের কোয়েশ্চেনে। রাকিব সাকিবের কোয়েশ্চেনে আমাদেরকে রাইট অ্যান্সার পাঠিয়েছো। আচ্ছা রাইট অ্যান্সার না, যারা যারা অ্যান্সার পাঠিয়েছো তাদেরকে বলে নিই। তাওসিফুজ জামান পাঠিয়েছো সি। আচ্ছা আমি রাইটটা পরে বলছি। এরপর সাইরিন বলেছো এ হবে 3:2। আচ্ছা 1:1 বলেছো অরূপ হালদার। নাভিদ বলেছো সি। আচ্ছা সি অনেকে বলছো, থ্যাংক ইউ সো মাচ গাইজ যারা যারা সি অ্যান্সার করছো এবং 1:1 লিখেছো। সুনাম কিভাবে বন্টন হয়? সাফায়েত বলেছো সুনাম কিভাবে বন্টন হয়। সাফায়েতের অ্যান্সার একটু দিয়ে নিই। সাফায়েত, সুনাম হচ্ছে সবাই সুনাম নিয়ে আসে না অংশীদারি কারবারে। আর সুনামটাকে যদি মূলধন হিসেবে ধরা হয় সেক্ষেত্রে পার্সেন্টেজ করা হয়। আদারওয়াইজ সুনামটা যে কোনো একজন ব্যক্তির জন্যই বরাদ্দ থাকে, বিকজ সব অংশীদাররা কিন্তু সুনাম আনে না। যেমন যারা নামমাত্র অংশীদার, মনে আছে নামমাত্র অংশীদাররা কিন্তু কেবলমাত্র সুনামটাকেই মূলধন হিসেবে ইনভেস্ট করে। তো এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু বলে দেই যে এটা রাইট অ্যান্সারটা অ্যাকচুয়ালি 1:1, যেটা হচ্ছে সমহার। এখানে যারা এ অ্যান্সার করেছিলেন তারা একটু বলে দিই যে কেন এ হলো না। যদিও এখানে 3:2 অনুপাতটা বলা আছে, কিন্তু 3:2 অনুপাতটা ছিল আমার জন্য মূলধনের রেশিও, এটা ছিল আমার মূলধন বা আমার ক্যাপিটালের রেশিও। আর আমি যখন বলেছি লাভ ক্ষতি বন্টন করব, বলেছিলাম লাভ ক্ষতি বন্টন সংক্রান্ত যদি কিছু বলা না থাকে, এখানে কি বলছে যে কিছু বলা নাই, তাহলে আমার সমহারে বন্টন হবে। সমহারটা ছিল 1:1, 50-50 সমান সমান। এটাই ছিল এই কোয়েশ্চেনটা দেওয়ার পিছনের রিজন। যারা রাইট অ্যান্সার করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর ভুল করলে আরো বেশি খুশি হওয়া উচিত, সিন্স তোমার এটা ইন ফিউচারে কখনো ভুল হবে না। আচ্ছা এখন তাহলে আমাদের পরবর্তী টপিকটাতে চলে যাই, যেখানে আমরা দেখব অংশীদারি কারবারের নিবন্ধন। আচ্ছা অংশীদারি কারবারের নিবন্ধনটা বেশ ইন্টারেস্টিং। অংশীদারি কারবারের ক্ষেত্রে বলা হয় সাধারণ, শর্টকাটে লিখি, সাধারণ অংশীদারি কারবার
আচ্ছা, অংশীদারি কারবার কয় রকম হয়? সাধারণ, ব্যাংকিং, আর একটা হচ্ছে সীমিত। সরি, আর একটা হচ্ছে সীমিত। তো এই 3 ধরনের অংশীদারি কারবারের মধ্যে সাধারণ অংশীদারি কারবার আর ব্যাংক এই দুইজনের জন্য বলেছে নিবন্ধন করাটা ঐচ্ছিক, আর সীমিত অংশীদারি কারবারের ক্ষেত্রে বলেছে বাধ্যতামূলক। একটু মনে রেখো কোনটার জন্য কি বলছি। আচ্ছা, অংশীদারি কারবারের জন্য বলা হয়েছে, যেহেতু 3 টাইপের অংশীদারি কারবার, তাই না? একটা সাধারণ, একটা ব্যাংক, একটা সীমিত। সাধারণ আর ব্যাংক এই দুটোর জন্য বলেছে তোমাদের নিবন্ধন করতেও পারো, নাও করতে পারো। আর সীমিত অংশীদারি কারবারের ক্ষেত্রে বলা হয়েছে নিবন্ধন করা বাধ্যতামূলক। অলরাইট, সো এখন একটা কোশ্চেন করি। মনে করো বলা হলো যে আচ্ছা, জিহান অ্যান্ড সন্স লিমিটেড। প্রশ্ন হচ্ছে জিহান অ্যান্ড সন্স লিমিটেড এটার নিবন্ধন বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক? এ বাধ্যতামূলক আর বি ঐচ্ছিক। ঝটপট আমাকে একটু কমেন্ট সেকশনে রাইট অ্যান্সারটা বলে দাও। আমি এটা খুব বেশি সময় দিব না, আমার ধারণা এটা মোটামুটি সবাই পারবে। আমাকে একটু এ আর বি এর মধ্যে রাইট অ্যান্সারটা বলে দাও। আচ্ছা, অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, নিবন্ধন কি প্রশ্ন করেছিলে ফাহিম? আচ্ছা, আমি নিবন্ধন কিটা বলে দিই। নিবন্ধন বলতে বোঝায় তুমি যখন নাকি তোমার একটা অংশীদারি কারবার, তুমি সেটা হতে পারে সাধারণ অংশীদারি কারবার, ব্যাংকিং অংশীদারি কারবার, আর সীমিত অংশীদারি কারবার। তো এই অংশীদারি কারবারটা যেহেতু আমরা জানি যে এটার কোনো আইনগত অস্তিত্ব নেই, তা সত্ত্বেও এটার যে নামটা থাকে না, নাম, এই নামে এটাকে রেজিস্ট্রি করা হয়, যে এই নামটার কারণে মানুষ এটাকে চিনতে পারে। আদারওয়াইজ এটাকে যদি তুমি আইনি কোনো একটা সত্তা দিতে চাও, এটা কিন্তু কোনো আইনি সত্তা নেই, কিন্তু সরকারের কাছে এটার রেকর্ড রাখার জন্য যে রেজিস্ট্রেশন করা হয় সেটাকে আমরা বলি নিবন্ধন। এই নিবন্ধনটা কার কার ক্ষেত্রে বাধ্যতামূলক আর কার কার ক্ষেত্রে ঐচ্ছিক, এটাই অংশীদারি কারবারে 1932 সালের আইন অনুযায়ী বলা আছে যে সাধারণ আর ব্যাংকিং এর ক্ষেত্রে ঐচ্ছিক, আর সীমিত হলে সেটার জন্য বাধ্যতামূলক। তো রাইট অ্যান্সারটা একটু নিতে চাচ্ছিলাম। আচ্ছা, বাধ্যতামূলক অনেকে বলেছে বাধ্যতামূলক, রিশাদ বলেছে বাধ্যতামূলক, আর ফাতেমা বলেছে ঐচ্ছিক। আচ্ছা, পলাশ বলেছে বাধ্যতামূলক। আচ্ছা, ম্যাক্সিমাম আমাকে বাধ্যতামূলক বলেছ। আচ্ছা, নাফিস বলেছো 10 মিনিট স্কুলে কেন 40 মিনিটস এ ক্লাস চলছে। আচ্ছা, তুমি যদি আমাদের ওয়েবসাইটটাতে যেয়ে থাকো নাফিস, তাহলে তুমি দেখতে পাবে আমাদের ওয়েবসাইটে যতগুলো ছোট ছোট একাডেমিক ছোট ছোট ভিডিওস আছে সবগুলো কিন্তু 10 মিনিটস এর কম। বাট এই 10 মিনিট স্কুলের লাইভ গুলো যেহেতু একটু লেন্দি টপিক পড়ানো হয়, তুমি যদি ছোট ছোট টপিক গুলোকে সেপারেটলি দেখতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে কিন্তু 10 মিনিটের কম সময় ধরে সেটা বলা হয়। জাস্ট লাইভের ক্ষেত্রে যেহেতু অ্যাডমিশন তোমাদের রিকোয়েস্টে এটাকে আমরা একটু লেন্দি করে লাইভের অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা কিনা ওয়েবসাইট থেকে কিছুটা ডিফারেন্ট। তো এত কথা বলে ফেললাম, আমি রাইট অ্যান্সারটা জানিয়ে দিই। রাইট অ্যান্সারটা হচ্ছে, কনগ্রাচুলেশনস যারা বি অ্যান্সার করেছো, রাইট অ্যান্সারটা হচ্ছে বাধ্যতামূলক। কেন কনগ্রাচুলেট করলাম? সিন্স যারা বি অ্যান্সার করেছো তাদের কাছে একটা অপশন আছে, ইন ফিউচার কখনো ভুল হবে না। রাইট অ্যান্সারটা ছিল বাধ্যতামূলক। কেন? কারণ এখানে বলেছিলাম লিমিটেড। লিমিট কথাটা কখন ব্যবহৃত হবে? যখন সীমিত অংশীদারি কারবার। সীমিত অংশীদারি কারবার লিমিটেড, দ্যাটস ওয়াই এটা বাধ্যতামূলক, আর ঐচ্ছিক হবে না। আচ্ছা, যারা পারোনি তাদেরকে মেনি মেনি কনগ্রাচুলেশনস। ইন ফিউচার কখনোই ভুল হবে না। নিজের বন্ধুদেরকেও কিন্তু এটা জানার একটা সুযোগ করে দিও, ভিডিওটা ছোট করে শেয়ার করে দিও তাদের সাথে। আচ্ছা, এখন দেখবো, যেহেতু নিবন্ধন পড়ে ফেললাম, এখন দেখবো অংশীদারি কারবারের কর। অংশীদারি কারবারের করটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন একটু বলে নিই, অংশীদারি কারবার যখন কর দিতে হয় তখন অবস্থাটা কি দাঁড়ায়। তো আমরা তো সবাই জানি যে আমাদের ইনকামের উপর ডিপেন্ড করে আমাদেরকে ট্যাক্স দিতে হয়, রাইট? ইনকাম ট্যাক্স। তো তোমার ইনকামের উপর বেস করে ট্যাক্স দিতে হয়। তো এই ট্যাক্সটা সরকার কালেক্ট করে নিবন্ধিত ফার্ম থেকে প্লাস অনিবন্ধিত ফার্ম থেকে। কিভাবে করে এটা একটু বলি। ফার্মস তাহলে ডেফিনেটলি দুইভাবে ওরা আইডেন্টিফাই করে।
একটা হচ্ছে অনিবন্ধিত ফার্মস বলতে পার্টনারশিপ ফার্ম বোঝাচ্ছি, অনিবন্ধিত, একটা হচ্ছে নিবন্ধিত। এই অনিবন্ধিত অংশীদারি কারবার আর নিবন্ধিত অংশীদারি কারবার, যখন অনিবন্ধিত অংশীদারি কারবার হয় তখন কি করতে হয়, ওদের যারা পার্টনার বা অংশীদার ওদের নিজস্ব যে ইনকাম, নিজস্ব যে আয়, ওটার উপর ওদেরকে কর দিতে হয়। আর যখন নিবন্ধিত অংশীদারি কারবার হয় তখন ওদেরকে তো দিতে হয়ই, প্লাস ওই ব্যবসায় যেহেতু এটা নিবন্ধিত, যেহেতু এটা রেজিস্টার্ড, যেহেতু এটা রেকর্ড আছে, ওই অংশীদারি কারবারের বছর শেষে যা আয়, ওই আয়ের উপর আরেকবার ওদেরকে কর দিতে হয়, যেটা হচ্ছে কারবারি কর বা কর্পোরেট ট্যাক্স। এই কারণে কর্পোরেট ট্যাক্স বলতে বোঝাচ্ছি যে ওদের নিজস্ব প্রত্যেক বছরের যে ইনকাম, ওই ইনকামের উপর কর দিতে হয়। তাহলে এটা মনে রাখার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি মনে রাখতাম অনিবন্ধিত হলে 1 আর নিবন্ধিত হলে 2, যে অনিবন্ধিত কারবারের জন্য একবার কর দিতে হয়, নিবন্ধিত কারবারের জন্য 2 বার কর দিতে হয়। ঠিক আছে, এখন যদি তুমি এটা বুঝতে পারো তাহলে আমার তোমার একটা ছোট কোয়েশ্চেন আছে, আশা করি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা সবাই করে দিতে পারবে। আচ্ছা, আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা করে দিচ্ছি, আশা করছি এটার অ্যান্সারটা সবাই দিয়ে দিবে আমাকে ঝটপট। সো সবাই রেডি? আমি একটু অ্যান্সারটা দিয়ে কোয়েশ্চেনটা দিয়ে দিই। যেহেতু এখানে অপশন দেওয়ার কোনো দরকার নাই, সো আমি অপশনটা দিলাম না, আমাকে জাস্ট 1 or 2 প্রেস করে দিলেই হবে। জাস্ট আমার বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা এতক্ষণ ধরে 1 or 2 দিয়ে মনে রাখলাম, সো জাস্ট বলো রাকিব অ্যান্ড সন্স লিমিটেড এর জন্য কর প্রযোজ্য কয়বার? আগেই বলেছিলাম যে অনিবন্ধিত হলে 1 আর নিবন্ধিত হলে 2। তাহলে চিন্তা করো রাকিব অ্যান্ড সন্স লিমিটেড এর জন্য কর প্রযোজ্য কয়বার, এটার অ্যান্সারটা কি হতে পারে? ওরা নিবন্ধিত কি অনিবন্ধিত এটা তো আমি বলি নাই, তাহলে কর কিভাবে বের করবা? এখন আমাকে একটু কমেন্ট সেকশনে ঝটপট বলে দাও এটার কর কয়বার ধরতে হবে। আমি হারিয়ে যাচ্ছি কমেন্টের মাঝখানে। ওকে, আচ্ছা, রাইট অ্যান্সারটা যৌথ মূলধনী ব্যবসায় না। আচ্ছা, আব্দুল্লাহ মুনির একটা প্রশ্ন করেছো, প্রশ্নটার অ্যান্সার দিয়ে দেওয়াটা খুব জরুরি। আপু, লিমিটেড কি যৌথ মূলধনী ব্যবসায় না? আচ্ছা, যৌথ মূলধনী হোক বা অংশীদারি কারবার হোক, যখন দায় সীমিত হয় তখন সেখানে বলা হয় লিমিটেড কোম্পানি বা লিমিটেড পার্টনারশিপ। লিমিটেড শব্দটা তখন ব্যবহার করা হয়। যদি বলা হয় লিমিটেড পার্টনারশিপ, যেমন আমি এখানে বলেছি লিমিটেড, তার মানে দায় সীমিত, তার মানে এটা অংশীদারি কারবারের ক্ষেত্রে লিমিটেড, অর্থাৎ অংশীদারি কারবারের ক্ষেত্রে দায় সীমিত। আর যদি যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে করা হয় তখন বলা হয় লিমিটেড কোম্পানি, তার মানে একটা কোম্পানি যেখানে দায়টা সীমিত। আচ্ছা, আলভি বলেছো 2, ইসমাইল বলেছো এ। ইসমাইল তুমি এ কেন বলছো আমি ঠিক বুঝি নাই। আচ্ছা, ফাহাদ বলেছো 2 বার, তাওসিফুজ্জামান বলেছো 2 বার ডুয়াল ট্যাক্সেশন, সাকিব বলেছো 2। আচ্ছা, সবাই 2 বলেছো, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা বুঝতে পেরেছো যে সিন্স এটা লিমিটেড কোম্পানি তার মানে ওর নিবন্ধনটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক নিবন্ধন। তার মানে এটা নিবন্ধিত, যদি বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হয় তাহলে তাকে 2 বার ট্যাক্স তার উপর চার্জ করা হয়। এই সিম্পল জিনিসটা যেটা কিন্তু একটু ট্রিকি, এগুলাই কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে দেওয়া হয় তোমাকে একটু টেস্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে রাইট অ্যান্সারটা দিয়ে দেওয়ার জন্য। এখন তাহলে আমরা আরেকটা টপিকে চলে যাই, যেখানে আমরা দেখব অংশীদারি কারবার কি কি ধরনের হয়ে থাকে, কারবারের প্রকৃতি। অংশীদারি কারবারের প্রকৃতি যেটা আমরা সবাই অলরেডি জানি যে একটা হচ্ছে তোমার সাধারণ বা অসীম দায় সম্পন্ন, আরেকটা হচ্ছে সীমিত। তো সীমিতটা নিয়ে আমরা তখন পড়ে ফেললাম অনেক কিছু, এখন অসীমটা নিয়ে একটু পড়া দরকার। যে সাধারণ অংশীদারি কারবারটা ভাগ করা হয় 2 ভাবে, একটা হচ্ছে ঐচ্ছিক, আরেকটা হচ্ছে নির্দিষ্ট। ঐচ্ছিকটা কি এটা মনে রাখার আগে আগে নির্দিষ্টটা মনে রাখি। নির্দিষ্ট করা হয় 2 ভাবে, একটাকে বলা হয় উদ্দেশ্যের দিক দিয়ে নির্দিষ্ট, আরেকটা বলা হয় মেয়াদের দিক দিয়ে নির্দিষ্ট।
ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয়, কেউ একজন বললো যে আমি এবার ফজলি আম নিয়ে ব্যবসা করব, হ্যাঁ ফজলি আম নিয়ে ব্যবসা করব, ফজলি আম ছাড়া আমি নিশ্চয় অন্য কোনো কিছু নিয়ে ব্যবসা করবো না, সিন্স আমার ব্যবসার উদ্দেশ্যটাই হচ্ছে ফজলি আমের ব্যবসা করা। তার মানে আমি কেবল ফজলি আমের ব্যবসা করব, এটা দিয়ে আমি নির্দিষ্ট। আরেকটা কি হতে পারে, বললো যে কোরবানি ঈদে চাটাই ব্যবহার করা হয় না যে চপিং এর জন্য, আচ্ছা তো কোরবানি ঈদের চাটাই বিক্রি করা, তার মানে আমার মেয়াদ কত হবে, আমার মেয়াদ হবে জাস্ট কোরবানি ঈদের ওই 3 দিন, তাই না, ওই 3 দিনের জন্য ব্যবসা করব। সো ইন দ্যাট কেস আমি নির্দিষ্ট হলাম কি দিয়ে, ফার্স্ট অফ অল উদ্দেশ্য দিয়ে, সেকেন্ড অফ অল মেয়াদ দিয়ে। ডেভিয়েশন যখন হবে, যখন এই দুটা থেকে ডেভিয়েট করবে, ফজলি আম নিয়ে ব্যবসা করবো, ল্যাংড়া আম নিয়ে ব্যবসা শুরু করে দিলাম, ফজলি আমের অনেক চাহিদা, অনেক বিক্রি করলাম, এরপর আমি ল্যাংড়া আমও ধরলাম। কোরবানিতে চাটাই বিক্রি করতে গিয়ে আমি কষায় সাপ্লাই দিলাম, আমি যে চাপাতি তারপর যা যা লাগে সবকিছু, হ্যাঁ কোরবানিদের সবকিছু যা যা দরকার ম্যাটেরিয়াল সব সাপ্লাই দিলাম। সো ইন দ্যাট কেস আমি আমার মেয়াদের মধ্যে থেকে, আমার উদ্দেশ্য থেকে ডেভিয়েট করে ফেললাম। কোরবানি শেষ হয়ে গেল, তারপরেও আমি কি করলাম, বিভিন্ন যখন নাকি মেজবান হয় বা বিভিন্ন ধরনের বিয়ের প্রোগ্রামে আমি কি করলাম, আমি কষাই, চাপাতি, all those negative words আচ্ছা চাটাই, এগুলা সবকিছু আমি সাপ্লাই দিলাম। যেহেতু আমি আমার মেয়াদ থেকে সরে গেলাম, উদ্দেশ্য থেকে সরে গেলাম, তার মানে ঐচ্ছিক হওয়ার জন্য কি করতে হবে, যদি প্রথমত উদ্দেশ্যের বাইরে গিয়ে যদি আমি ব্যবসা করি, 2 মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে যদি আমি ব্যবসা করি, 3 অনির্দিষ্ট মেয়াদ। প্রশ্ন হতে পারে আপু অনির্দিষ্ট উদ্দেশ্য কেন বললেন না? অনির্দিষ্ট যদি উদ্দেশ্যই হয়, তুমি যদি এটাই না জানো কি নিয়ে ব্যবসা করবো, তাহলে তো সেটা কোনো অংশীদারি কারবার হতে পারে না। দ্যাটস ওয়াই অনির্দিষ্ট মেয়াদ বলতে বোঝাচ্ছে যে কতদিন পর্যন্ত ব্যবসা করব, কোনো টাইম লাইন সেট করে নাই। তার মানে নির্দিষ্টটা যদি তুমি মনে রাখো, এই নির্দিষ্টের বাইরে গেলেই তোমার ঐচ্ছিক হয়ে যাবে। সো ঐচ্ছিকের জন্য তোমাকে আলাদা করে কোনো কিছু মনে রাখতে হচ্ছে না। এটা ছিল আমাদের অংশীদারি কারবারের একটা প্রকৃতি, অর্থাৎ অংশীদারি কারবারের নেচার অনুযায়ী অংশীদারি কারবার কয় ধরনের হতে পারে। তো এখন দেখবো আরেকটা লাস্ট টপিক, অংশীদারি কারবারের বিলোপ সাধন। যারা ক্লাস করছো তাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে বলে দিও, এন্ড আই এম অলরেডি সো সরি ফর মাই হ্যান্ডরাইটিং, ঠিক আছে? যারা ক্লাস করছো একটু দেখে নিই। আচ্ছা, অসীম দায় কি প্রশ্ন করেছিলে ফাহিম। অসীম দায় হচ্ছে তুমি অংশীদারি কারবারটা যত মূলধন দিয়ে শুরু করো কেবল তার মধ্যে সীমাবদ্ধ নয়। এই অংশীদারি কারবারের যদি আজকে A=L+OE, যদি তুমি শুরু করেছিলে 5,000 টাকা নিয়ে, এখন এটা সম্পদের পরিমাণ 50,000, ইন দ্যাট কেস তুমি দেউলিয়া হয়ে গেলে, তোমার দায়ের পরিমাণ সম্পদ থেকে অনেক বেশি, তাহলে তুমি কি করবে? তুমি তোমার পার্সোনাল যা বিলঙ্গিংস, তোমার ঘর বাড়ি, তোমার খাট পালঙ্ক, তোমার ব্যাংক ব্যালেন্স, সবকিছু দিয়ে হয়েও তাদের ওই দায়টা বা দেনাটা তোমার মিট করতে হবে। এটাই হচ্ছে অসীম দায়। আচ্ছা, ভিডিওটা মিস করেছি বলেছো ফাহাদ, তুমি আমাদের এই ভিডিওটা যখন লাইভটা চলে যাবে, এরপর এটা কিছু জাস্ট আজকে বা কালকের মধ্যে তুমি ইউটিউবে পেয়ে যাবে। সো তুমি আমাদেরকে নক করো পেয়েছি, আমরা তোমাদেরকে লিঙ্কটা আবার দিয়ে দেবো। অলরাইট, যারা ক্লাসে আছো আমার মনে হচ্ছে না এখন কোনো প্রবলেম হচ্ছে, সো এখন বিলোপ সাধনটা একটু বলে দিই। আমরা সবাই জানি যে অংশীদারি কারবারে বিলোপ সাধনটা হয় সকলের সম্মতিক্রমে, বাধ্যতামূলকভাবে, বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে, বিজ্ঞপ্তি দিয়ে এবং আদালতের আদেশ ক্রমে। সো এই 4টা মনে রাখার জন্য, যেহেতু এই 5টা মনে রাখার জন্য, যেহেতু 5টা ধারা বলে দেওয়া আছে, সো 5টা ধারা মনে রাখার জন্য আমি যেভাবে বলতাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি মনে রাখতাম স বা বি বিজ্ঞ আ। আমি বলতাম সকলের অনুমতিক্রমে, বাধ্যতামূলকভাবে, বিশেষ ঘটনা, বিজ্ঞপ্তি, আদালত। তার মানে এই 5টা মনে রাখার একটা কমন ফ্যাক্টর হচ্ছে প্রত্যেকটার ফার্স্ট অ্যালফাবেটটা মনে রাখা। এই নিচে মনে রাখতাম এটার ধারাটা 40, 41, 42, 43, 44 সিরিয়ালে। তাহলে কি মনে রাখতে হবে? স বা বিজ্ঞ আ, 40, 41, 42, 43, 44। সো এটা ছিল অংশীদারি কারবারের বিলোপ সাধন।
আর এটার সাথে সাথে আমাদের আজকের লাইভ ক্লাসের সমাপ্তি। সো যারা লাইভ ক্লাসটা এতক্ষণ করছিলে তারা যদি বেনিফিটেড হয়ে থাকো ভিডিওটা কিন্তু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর নেক্সট ক্লাসের আমন্ত্রণ রইল। নেক্সট ক্লাসে আমি আসি বা আমার দুজন খুব পছন্দের জুনিয়র তারাও তোমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করবে। অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স যে কোনো ক্লাস তাদের দেখা পেতে পারো, আমাকেও পেতে পারো, আমি জানি না। তো সেই ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। টেক কেয়ার।